ফাদার অফ মেডিসিন হিপোক্রাটিসের একটা বিখ্যাত উক্তি আছে যে wherever the medicine is love there is also a love of humanity. সো ছোটবেলা থেকেই হচ্ছে আব্বু আম্মু আমাকে বলে যে আমি হচ্ছে ধরেন রাস্তায় হচ্ছে যদি কোনো সুবিধা বঞ্চিত মানুষ দেখি আমার তাদের জন্য একটা সফট কর্নার কাজ করে। সো আসসালামু আলাইকুম। স্বপ্ন জয় করেছি যারা, দেখতে আসলে কেমন তারা, এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে আমার স্টুডেন্ট রইসুল ইসলাম জিয়ন। এই বছর 2025-26 সেশনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় 906তম স্থান অধিকার করে মুগদা মেডিকেল কলেজে পড়ার গৌরব অর্জন করেছে। ওর মুখ থেকে শুনবো ওর স্বপ্ন জয়ের গল্প। জিয়ন, এত প্রফেশন থাকতে ডাক্তার কেন? ফাদার অফ মেডিসিন হিপোক্রাটিসের একটা বিখ্যাত উক্তি আছে যে wherever the medicine is love there is also a love of humanity. সো ছোটবেলা থেকেই হচ্ছে আব্বু আম্মু আমাকে বলে যে আমি হচ্ছে ধরেন রাস্তায় হচ্ছে যদি কোনো সুবিধা বঞ্চিত মানুষ দেখি আমার তাদের জন্য একটা সফট কর্নার কাজ করে। সো ওই সময় তো বুঝতাম না যে আসলে ফিজিক্স কি, কেমিস্ট্রি কি, বায়োলজি কি, বাট আব্বু আম্মুর ওই সময় থেকে একটা ইচ্ছা হয়েছে না এই ছেলের হইতেছে একদিন ডাক্তার বানাইতে হবে। আমাদের দেশে মনে হয় ডক্টর অনেকে হয় বাট মনে হয় যে মানবিক ডক্টর খুব বেশি না। আচ্ছা, এই যে স্বপ্নটা জয় হলো প্রাথমিকভাবে, তো এই প্রথম নিউজটা কিভাবে পাইলা, আর তখন অনুভূতি কেমন ছিল? যে ভাই আপনি রেজাল্ট দিবেন 5টার সময়, তাহলে হচ্ছে বলেন যে 4টা বা 5টা 2টার সময় প্রত্যেকবার বলে ওই 3টা ঘন্টা আমি জানি না যে কেউ হইতেছে প্যানিক অ্যাটাক করে মাথা ঘুরে পড়ে গেছে কিনা, বাট আমার অবস্থা খুব খারাপ ছিল। হুট করে তারপর আপনি কল করে যখন বললেন যে হচ্ছে তোর মুগদা মেডিকেল হইছে এন্ড ইউ আর ক্রাইং, আমার এখনো মনে আছে। আমার যেটা মনে পড়ে, আমি তখন হচ্ছে যে রেজাল্টটা দেখছি আমি লাফায় উঠছি। আমি আমার নিজের রেজাল্টে এত বেশি খুশি হই না তোর রেজাল্ট দেখে। আমি বারবার চেক করছি যে মার্ক কত, মুগদা আসলে মুগদা কিনা। দেখার পরে আমি জাস্ট তোকে ফোন দিয়ে আমি জাস্ট জীবনটা বলতে পারছি। আমি যে মুগদা বলবো এটুকু বলতে যে আমি আটকে গেছি। আমি ওই টাইমে একদম পুরা নাম হয়ে গেছিলাম যে আমার মধ্যে কোনো ইমোশন ছিল না। আমি কোথায় আছি কি আছে আমি জানি না। আমি শুধু একটা জিনিস শুনতেছি যে হইতেছে আমার এমইএফসি হয়েছে। তো ওই টাইমে আমি কান্না করতে করতে দেন হচ্ছে চিল্লাই আব্বুকে ডাকলাম। দেন আমি প্রায় 30-40 মিনিট টানা শুধু কান্না করছি। আমি কান্না করছি, আম্মু কান্না করছে, আমার বোন কান্না করছে, আব্বু কান্না করছে। সো মেবি আমার লাইফের এখনো পর্যন্ত দ্য বেস্ট ডে, আর খুব সম্ভবত হোল লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডেজ হিসেবেই হচ্ছে 14 ডিসেম্বর থাকবে ইনশাআল্লাহ। তো এই যে অ্যাডমিশন জার্নিতে কার অবদান স্বীকার করবা? 2023 সালে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে আসি তখন থেকে ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে তখন আমি জানতাম না যে আমি জানতাম যে হ্যাঁ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তারপর চান্স পেয়ে হচ্ছে তারপর ডক্টর হইতে হয়, বাট আলটিমেটলি প্রসেসটা কিভাবে কি করতে হয় আমি জানতাম না। যখন আমাকে ফার্স্ট পড়াইতে আসেন এই বিবার দা ফার্স্ট যে হচ্ছে আমাকে বলছিল যে হচ্ছে হ্যাঁ এইভাবে করে হচ্ছে বায়োলজি উইথ এমসিকিউ করতে হয়, তুই কেমিস্ট্রি যে ম্যাথটা সলভ করছিস এটা এইচএসসির জন্য, এটা হচ্ছে তোর মেডিকেলের জন্য। তো ওইখান থেকে পরে শুরু। এরপরে আমার যে স্যাররা আমাকে পড়াইছে টু বি অনেস্ট প্রত্যেকের, ইভেন আমি যদি বাংলা ইংলিশ টিচারদের কথা বলি তারা যে পরিমাণে আমাকে ভালোবাসছে আর আমাকে মেন্টাল সাপোর্টটা দিছে, ওইটাও হচ্ছে আমার ব্যাক অফ দ্য মাইন্ড অনেক বেশি কাজ করছে যে না তাদের জন্য হইলেও আমার কিছু করতে হবে। আর আমার ফিজিক্স টিচার, আমার কেমিস্ট্রি টিচার, আমার বায়োলজি টিচার সবারই আসলে আমার এই বেসিকটা করে দিয়েছিলাম। এই অবদানটা আছে অ্যান্ড অবভিয়াসলি আপনার ক্রেডিটটা অনেক বেশি। আর আব্বু তো এই যে হচ্ছে এই প্রসেস, তুমি সব টিচারদের কথা বললে, এই অ্যাডমিশন টাইমে একজন প্রাইভেট টিউটরের গুরুত্ব তোমার কাছে কতটা মনে হয়? টু বি অনেস্ট টিউটরের থেকে বেশি হচ্ছে মেন্টারিংটা করা। প্রবলেমটা হয় হচ্ছে যখন অ্যাডমিশন ফেজে যখন আমরা হচ্ছে ঢুকি, এরপরে অনেকগুলো কনসিকুয়েন্সেস আসে যেখানে হচ্ছে অনেক আপস এন্ড ডাউনস থাকে। ওই টাইমটাতে হচ্ছে আমাদের এই এজে এসে ওই জিনিসটার সাথে খাপ খাওয়াটা অনেক বেশি টাফ। অনেক সময় আমার এক্সামে মার্কস খারাপ আসতেছে, তখন হচ্ছে আমার অ্যাটলিস্ট কারোর কাছে শেয়ার করা আমার পরবর্তী হচ্ছে ধাপটা, আমি কি স্টেপটা নিব ওইটা নিয়ে কারোর সাথে শেয়ার করা। তারপর হচ্ছে আমি কোথায় কি ভুল করতেছি ওইটা আমাকে ধরাই দেয়া, আমার হচ্ছে এরিয়া মার্কিং গুলো ঠিকঠাক মতো করে দেয়া। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কেউ যদি পাশে থাকে প্রাইভেট টিউটর প্লাস মেন্টর হিসেবে অ্যাটলিস্ট ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টের গেটে ঢোকার আগ পর্যন্ত যদি কেউ সাথে থাকে তাইলে হচ্ছে ওইটা অবভিয়াসলি অনেক বেশি হচ্ছে। এই অ্যাডমিশন জার্নির শেষ সময়গুলো আমি জানি, আমি তোমাকে লাস্টে পড়াইছি, আমি জানি যে তোমার জন্য টাফ ছিল। তো আসলে কতটা টাফ হয় যারা ফিউচারে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে একটু বলো। যদি হচ্ছে একটা লাইনে বলি তাইলে হচ্ছে একটা দীর্ঘশ্বাস। অ্যাডমিশন ফেজে শুরু থেকে মোটামুটি পড়াশোনা করতাম। হয়তো কোনো কারণে হচ্ছে অ্যাডমিশন ফেজে শুরু থেকে ঠিকঠাক মতো টাইম দিলেও হচ্ছে ওই প্রপার মেন্টরিংটা আমি পাই নাই। আমি হয়তো ভালো টিচার পাইছি, আমাকে ভালো হয়তো পড়াইতে পারে এমন টিচার পাইছি, হয়তো খুলনার ওয়ান অফ দ্য বেস্ট টিচারই আমি পাইছিলাম, বাট
ওই মেন্টরিংটা আমি পাই না। ইভেন আমি হচ্ছে শুরুর দিকে মানে কোনো ব্যাচে ডেইলি এক্সামগুলো দিতে পারি নাই। সো এই মেন্টরিংটা আমাকে একটু করে নাই, ওইটা আমাকে লাস্টে এসে অনেক বেশি পরিমাণে ভোগাইছে। সো মেবি হচ্ছে যখন 2-2.5 মাস হয়ে যায়, ওই সময়টাতে আমার অবস্থা এমন ছিল যে আমি 2.5টা মাস হচ্ছে অনেক বেশি কষ্ট করছি। এই জন্যই জাস্ট আমি আর 20টা দিন কষ্ট করতে চাই, কারণ তখন আমার অবস্থা এরকম হয়ে গেছিল যে মানে আই হ্যাড নো এক্সপেকটেশন যে আমি হইতেছে একটা বিভাগীয় মেডিকেলে চান্স পাবো বা একটা সরকারি মেডিকেল ডেন্টালে চান্স পাবো, এইটাও আমি তখন হচ্ছে চিন্তা করতে পারছিলাম না। কারণ আমি দেখতেছিলাম আমার মডেল টেস্ট শুরু হয়েছে, আমি মার্কস খারাপ পাচ্ছি, আমার সিলেবাসও তখন কিছুটা বাকি আছে, ইভেন ওইগুলো আমার শর্টের বাইরের চ্যাপ্টার। সো সবকিছু মিলে অনেক বেশি ওই সময়টাতে খারাপ যাইতেছিল। তারপরে সে তো হচ্ছে মেবি নভেম্বরের 27 তারিখ হচ্ছে আমি আপনার সাথে আবার যোগাযোগ করে আপনাদের শেয়ার করি যে ভাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে, সেকেন্ড ফেজ কি করবো। কারণ ওই টাইমটাতে মানে আমার থেকে বেশি সাজেশনটা আমাকে আমার ফ্রেন্ডরা দিছিল যে তুই হচ্ছে আলিফের সাথে কন্ট্যাক্ট কর, কারণ তোর এখন আলিফের সাথে কন্ট্যাক্ট করে তোর সব থেকে বেস্ট পসিবল কেস হইতে পারে। সো তারপর আপনার সাথে শেয়ার করার পর আপনি 28 তারিখ থেকে হচ্ছে গিয়ে রেটিনা ডক্টর সার্টের ওই দিন রাতের থেকে মেবি হচ্ছে আপনি আসেন, এরপরে মেডিকেল লাইনে ছিল উন্মেষণের সম্ভাবনা ছিল। 28 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 13 দিন মেবি আপনি আমাকে প্রতিদিন আসেন 11টা 11:30 দিকে এসে 1টা থেকে 2টা পর্যন্ত পড়াইছেন। সো ওই টাইমটাতে মেবি আমার ওই 13 দিনের এক্সিস্টেন্সটাই ছিল মানে কাইন্ড অফ আল্লাহর রহমত, আব্বু আম্মুর দোয়া, এন্ড অবভিয়াসলি আপনার অনেক বড় একটা ক্রেডিট ছিল। তাই মানে আমি সারা জীবন হয়তো কৃতজ্ঞ থাকবো এর জন্য। আমি হচ্ছে জীবন আমার কাছে আমার 25 ব্যাচের প্রথম স্টুডেন্ট হচ্ছে জীবন। সো স্টুডেন্টের চেয়ে বড় কথা ওর সাথে আমার যে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে, এইটার জন্য আমার কাছে মনে হয়েছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে জীবনের এই অবস্থাটা হইতে পারে। কারণ আমি ওকে যেভাবে তৈরি করছি, আমি 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 যেটা অ্যাচিভ করতে পারি নাই, আমি সবসময় চাইছি আমি তোকে দিয়ে সেটা অ্যাচিভ করাবো। আলহামদুলিল্লাহ আমি পারছি না। আলহামদুলিল্লাহ তুই এটা পারছিস। এই মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবাই বলে যে অনেক পড়তে হয়, এত ঘন্টা অত ঘন্টা। আমি যতটুকু জানতে জীবনকে অনেক আগে থেকে চিনি, জীবন হচ্ছে নট টিপিক্যাল নার্ড। ও অনেক কিছু করে, সে ডিবেট করে, সে সব দিকে মোটামুটি তার একটা কাজ আছে, সে জুলাই আন্দোলন করছে। সো এই সব কিছু মিলায় তোমার কাছে কি মনে হয় মেডিকেল অ্যাডমিশনের জন্য ফার্স্ট ইয়ার থেকে কতটুকু পড়তে হয়? যতই যাই করি না কেন দিন শেষে আমার টেবিলে ফিরে আসতেই হবে। চান্স পাইতে গেলে হার্ড ওয়ার্ক, আল্লাহর রহমত, মানুষের দোয়া ছাড়া কোনোভাবেই সম্ভব না। সো আমি ফার্স্ট ইয়ারে থাকতাম, পুরো ফার্স্ট ইয়ার টাইমে ডিবেট করছি, প্রচুর ডিবেট করছি, ইভেন আমি প্রচুর খেলাধুলা করতাম। আমার হইতেছে মানে ডিবেট আর খেলাধুলা আমি মানে মনে হয় পড়াশোনার থেকে বেশি ভালোবাসি আমি। ইভেন আমার মনে আছে যে আমার এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা বাদ দিয়ে আমি হচ্ছে একটা ডিভিশনাল ডিবেট করতে গেছিলাম। আমি এইচএসসি ওঠার পর হাফ ইয়ারলি বাদ দিয়ে একটা ডিভিশনাল ডিবেট করতে গেছি। সো এগুলো আমি করছি। বাট যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি তখন আমার মধ্যে রিয়েলাইজেশনটা আসে যে না, এখন অ্যাটলিস্ট আমার টেবিলে ফিরে আসা উচিত। সো তখন ওভারনাইট তো আমি চাইলেই আসলে 5, 6, 7, 8 ঘন্টা পড়তে পারবো না। সো ফার্স্টে আমি ট্রাই করতাম হচ্ছে ওই টাইমে আমার মানে ডিভাইসের প্রতি প্রচুর মানে আমি অ্যাডিক্টেড ছিলাম। সো মেবি হচ্ছে আমার ইয়ার ফাইনাল যখন শুরু হয় ওই টাইমটা থেকে হচ্ছে আমি আমার ফেসবুক পুরো ডিঅ্যাক্টিভেট করে ফেলি। বাট আমি ইনস্টাগ্রাম চালাইতাম। ইনস্টাগ্রাম আমি অ্যাডমিশন ফেজের আগ পর্যন্তই চালাইছি। ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেই। দেন হচ্ছে মানে আমি মেবি মোটামুটি সোশ্যাল একটা ছেলে, আমি ওইখান থেকে একটু কানেকশনস কমাই দেওয়ার ট্রাই করি, মানে আমি আমাকে সময় দেওয়া শুরু করি। সো ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা, তারপরে হচ্ছে আমি ট্রাই করতাম হচ্ছে ওই টাইমে আমি খুব বেশিক্ষণ টেবিলে বসে থাকতে পারতাম না। আমি 30-40 মিনিট টেবিলে বসে থাকলে আমার মনে হতো আমি মুখে যাই। সো আমি সবকিছু সবাই রেখে আমি কিচ্ছু পড়তাম না। আমি জাস্ট টানা 2-2.5 ঘন্টা আমি টেবিলে শুধু বসেই থাকতাম। আমার পড়া লাগবে না, আমি এক সপ্তাহ পড়বো না, বাট আমি টেবিলে অ্যাটলিস্ট আজকে 3 ঘন্টা বসে থাকতাম, আমার পড়ার দরকার নেই। সো এইভাবে করে আস্তে আস্তে করে অভ্যাসটা গড়ার ট্রাই করছি। তারপরে রমজান মাস থেকে মেবি হচ্ছে আমি তখন থেকে একটা ফ্লোতে চলে আসছি এইচএসসি পরীক্ষার আগে। তারপর এইচএসসি পরীক্ষা গেল, তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষার 1 মাস আগে থেকে আমি প্রচুর পড়াশোনা করছি। টু বি অনেস্ট, এটা আসলে ডিনাই করার কিছু নাই। আমি ওই টাইমে এমন দিন গেছে হচ্ছে মানে আমি ঘুমানো আর খাওয়া ছাড়া হচ্ছে পুরো টাইমটা হইতেছে আমি পড়ছি। সো এরপর এসে হচ্ছে অ্যাডমিশন ফেজ শুরু হয়। অ্যাডমিশন ফেজের শুরু থেকে আমি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে আমার মেন্টালিং এর অভাব থাকলেও মানে মেবি আমি চান্স মিস করলেও যে আমি আরেকটু পড়লে চান্স পাইতে পারতাম, এই আফসোসটা হয়তো আমার থাকতো না। মানে আমি ওইটুকু ট্রাই অ্যাটলিস্ট করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক আমাকে দিয়েছে। আমি মনে হয় পেপার ফাইনাল মানে সাবজেক্ট ফাইনাল মানে মডেল টেস্ট এসে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এন্ড মডেল টেস্ট হিসাব করলে আমার ম্যাক্সিমাম নাম্বার ছিল হচ্ছে 79.25, এন্ড ওইটা হচ্ছে আমার পজিশনও ছিল ওইটা ম্যাক্সিমাম দিয়ে রেডি নাই 2549। সেইখান থেকে অ্যাডমিশন টেস্টে 6 র্যাঙ্ক করা, 81.5 পাওয়া, এটা আলহামদুলিল্লাহ। জুনিয়রদের যদি এরকম একটা উপদেশ চাইছে, ওরা আসলে পুরো অ্যাডমিশন ফেজটা কিভাবে করে রান করাবে, যে একটা কোচিং বা কি কি অনুযায়ী ওরা আগাবে? আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে একটা ফিক্সড একটা হচ্ছে এইম থাকা দরকার যে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি মেডিকেল পড়বো। ভাই মানে
কিছু কিছু থাকে যে যারা হইতেছে মানে খুব এক্সট্রাঅর্ডিনারি, ওরা হচ্ছে ট্রিপলেট মানে ওরা এক্সট্রাঅর্ডিনারি, ওইটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে যে তুমি আগে ফিক্স করো যে আমি কি হব, এরপর ওইটা নিয়ে হচ্ছে তুমি কাজ করা শুরু করো, একটু ধারণা রাখা। আর যদি কোচিং কিরকম করা উচিত, সবাই খুব কনফিউজ থাকে, যেটা বাংলাদেশে প্রচুর কোচিং, এবং কোচিং ছাড়া মেডিকেলে চান্স পাওয়া কিন্তু বেশ রেয়ার। ট্রু। আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশে এখন এক্সিস্টিং যে কয়টা হচ্ছে সেন্ট্রাল কোচিং আছে, তাদের প্রত্যেকেরই কোশ্চেন ভালো, তাদের প্রত্যেকেরই ম্যাটেরিয়ালস ভালো। অ্যাটলিস্ট যে কোনো একটা কোচিং হচ্ছে তুমি ন্যাশনাল কোচিং বলতে হচ্ছে রেটিনা মেডিকো 19, যে কোনো একটা কোচিং এ তুমি অ্যাটলিস্ট এনরোল করো, এনরোল করে একদম ফার্স্ট থেকে ডেইলি এক্সাম গুলো দাও, যেটা আমি দিতে পারি নাই বলে আমার হয়তো এত বেশি আমি ট্রমাটাইজ ছিলাম, এত বেশি ডিপ্রেস ছিলাম লাস্টে এসে আমার কাছে মনে হইতেছিল যে হ্যাঁ আমি কি করলাম, আমি কষ্ট করার পরে হইতেছে আমি কেন পাইতেছি না, না আমি প্রপার আউটপুট কেন পাইতেছি না। সো একদম শুরু থেকে একটা কোচিং এর সাথে তোমার ক্লাস করার দরকার নাই, বাট তুমি হচ্ছে অ্যাটলিস্ট ডেইলি এক্সাম গুলো দাও এন্ড ওই রুটিন ওয়াইজ তুমি হচ্ছে ফলো করে পড়াশোনা করো। বাসায় একটা ভালো টিউটর বলবো না, ভালো একটা মেন্টর রাখো যে তোমার মেন্টরিং করতে পারবে, তোমার প্রবলেম গুলো সলভ করতে, শুধুমাত্র তোমার ওই 3 মাসে তোমার পড়ালেখার প্রবলেম না, তোমার পার্সোনাল লাইফের প্রবলেমও তুমি শেয়ার করতে পারবা, এমন একজন মানুষকে তুমি সাথে রাখো যে তোমার প্রত্যেকটা স্টেপে তোমাকে হচ্ছে সামনে হাত ধরে আগাই দেবে, তোমার বাসা থেকে শুরু করে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের গেট পর্যন্ত তোমাকে হাত ধরে নিয়ে যাবে। সো ওইটা অনেক বেশি টনিক হিসেবে কাজ করে। সো এইটাই হচ্ছে মোটামুটি বাসায় একজন প্রপার মেন্টর রেখে একটা ন্যাশনাল কোচিং এর রুটিন ওয়াইজ চলা, ইনশাআল্লাহ। আমার কাছে তোর সাথে আমার জার্নি হচ্ছে সেই প্রায় 1.5 বছরের বেশি তুই আমার কাছে পড়ছিস বাসায়, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনও জীবন খুবই আনস্টেবল, সে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি, ভাইয়া কি হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার দিনও আমি হচ্ছে তোর হাত ধরে মেবি হলের সামনে নিয়ে গেলাম, এন্ড ওকে হলে ঢোকানোর লাস্ট কথা মনে হয় আমার সাথে হয়েছে, হলে ঢোকার আগে লাস্ট কথা আমার সাথে হয়েছে। তো এই যে একটা লং জার্নি এত বছরের, এইখানে আমার সবচেয়ে ভালো দিক কোনটা অ্যাজ এ টিচার, এবং জুনিয়রদের জন্য অনেক বেশি কাজে লাগবে, আর সবচেয়ে খারাপ দিক কোনটা যেটা আমি পরবর্তীতে হয়তো বা নিজেকে শুধরাই নিতে পারবো, এই দুটো একটু জানতে চাই। খারাপ দিকটা হচ্ছে আমি আপনার সাথে ফার্স্ট এইচএসসি থেকে শুরু করি, এইচএসসি এর একদম ফার্স্টে হচ্ছে আপনি মেবি আমাকে গুণগত রসায়ন দিয়ে শুরু করেন। আমি তখন ভাবতেছিলাম যে হচ্ছে কেবল চান্স পায় একটা ছেলে এত সুন্দর গুণগত রসায়ন পড়াইতেছে, সো এইচএসসি ফেজের লাস্টের দিকে এসে আপনার অনেকগুলো স্টুডেন্ট হয়ে যায়, আপনি তখন হচ্ছে এফোর্ট দেয়া কমায় দেন। সো অ্যাডমিশনে কিন্তু আমার স্টুডেন্ট আমি আসতেছি আপনি এফোর্ট দেয়া কমায় দেন, তখন হচ্ছে ওই ক্লাসগুলো টু বি অনেস্ট আপ টু দা মার্ক, আমি নিজে ভেরি অনেস্ট, আমি একদম মানে ফ্র্যাঙ্কলি বলতেছি। তো বাট এরপরে এসে যখন আমি আপনাকে দেখছি, আমি দেখছি যে হচ্ছে আপনি মানে আমি আবার সেই পুরনো আলিফ ভাইয়াকে বা তার থেকেও ভালো কাউকে, যে হচ্ছে এখন অনেক বেশি বুঝছে, অনেক বেশি এক্সপিরিয়েন্স, আর যার ওই রেসপন্সিবিলিটিটা আছে স্টুডেন্টের উপর, যে আমার স্টুডেন্টটাকে আমার সেই দিন পর্যন্ত ক্যারি করতে হবে, ওরে আমার চান্স পাইতে হবে। সো এটা অনেক আমার কাছে অনেক বেশি হইতেছে ভালো লাগছে। আর আমি যে একটু মোটিভেটেড ফিল করতাম একটা কারণেই যে হইতেছে মানে আলিফ ভাই আমার সাথে আছে, সো এটা অনেক বেশি মোটিভেশন কাজ করছে। সো আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে হয়তো নেক্সট ইয়ার থেকে আপনি এই বছর থেকে আর অনেক বেশি স্টুডেন্ট পাবেন, যেন হচ্ছে এইচএসসি ফিসের মতো না হয়ে যায় যে আমি আবার এফোর্ট দেয়া কমাই দিলে, পুরো অ্যাডমিশনের হচ্ছে এখন এফোর্ট দেয়া কমাই দিলে কিন্তু আমার জুনিয়রদের প্রতি জাস্টিস হয়ে যাবে। এটা আমার রিকোয়েস্ট, যেটা আপনি এইচএসসি তে মডিফাই করছেন। ইনশাআল্লাহ। আচ্ছা, সবচেয়ে ভালো দিক কোনটা মনে হয়? ভালো দিক এই যে আপনি হচ্ছে রেসপন্সিবল, যেটা খুলনায় খুব কম টিচার আছে যারা হচ্ছে অনেক ভালো পড়ায় বাট রেসপন্সিবল না। আপনি হচ্ছে স্টুডেন্টের প্রতি অনেক বেশি কেয়ারিং, এন্ড হচ্ছে আপনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে হইতেছে। তো ওই জেলা শহরের একটা মেডিকেলে সেই 27 তারিখ থেকে শুরু করে 10 তারিখে মুগদা মেডিকেলে চিন্তা করা, এন্ড দেন আলহামদুলিল্লাহ মুগদা মেডিকেলে চান্স পাওয়া। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমার ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমার জন্য সবাই দোয়া করবেন।